প্রথম দফার পর কি 100-র বেশি হতে পারে? প্রথম দফার পর আমরা 115 থেকে 120। আচ্ছা, 91 লক্ষ মানুষের মধ্যে 62 লক্ষের মতন মৃত এবং শিফটিং। এইবার যে বাকি ভোটটা ছিল সেটাতে ওরা লোকসভার ভোটে তৃণমূলের থেকে যে ডিফারেন্স ছিল, যে ব্যবধান ছিল, সেটা ঘোচানোর জন্য ইচ্ছাকৃতভাবে জেনুইন ভোটারদের নাম বাদ দিয়েছে। আমরা জানতে পারিনি কতজন রোহিঙ্গা, কতজন বাংলাদেশি নাম বাদ গেল। নির্বাচন কমিশন প্রকাশ করতে পারেনি, স্বরাষ্ট্র মন্ত্রকও প্রকাশ করতে পারেনি। সুতরাং বাঙালি হিন্দু যারা পশ্চিমবঙ্গে বসবাস করে এই রকম সংখ্যক মানুষের 65% নাম বাদ গেছে। তারা বলেছিল আমরা কোনো হিন্দু ভোটারের নাম বাদ যাবে না, যা যাবে সব বাংলাদেশি এবং রোহিঙ্গা, মায়ানমার থেকে আসা। সুতরাং সেটা তারা করেনি। তারা ভোটের ব্যবধান ঘোচানোর জন্য আজকে হিন্দুদের নাম বেছে বেছে তৃণমূল কংগ্রেসের নাম, সাধারণ মানুষের নাম বাদ দিয়েছে। এর দ্বারা নির্বাচনে জেতা যায় না। আমরা দেখেছি যে 2019-এর লোকসভায় তৃণমূল বিজেপির সাথে মাত্র 4টে সিটের ফারাক ছিল, কিন্তু যখন বিধানসভা ভোট হলো তখন আমরা 215-তে পৌঁছে গেলাম। এবারের নির্বাচনে তার পুনরাবৃত্তি ঘটবে। ওরা 12, আমরা 29, আমাদের সিট 250+। প্রধানমন্ত্রী বলছে যে 4ই মে ঝালমুড়ি বিলি হবে কলকাতায়। ওনার কাজ কি থাকবে ঝালমুড়ি খাওয়া ছাড়া? নির্বাচনে যদি পরাস্ত হয় তারপরে ওনার ঝালমুড়ি খাওয়া ছাড়া, হাত গোনা ছাড়া কি কাজ থাকে? উনি কাজটা কি করেন? একটা দেশের প্রধানমন্ত্রী একটা রাজ্য দখল করার জন্য পশ্চিমবঙ্গে এসে বসে আছে। এটা কি একটা প্রধানমন্ত্রীর কাজ? অতীতে কি আমরা কোনো প্রধানমন্ত্রী দেখিনি? ভারতবর্ষে কি মোদী প্রথম প্রধানমন্ত্রী? মোদীর হাত ধরে কি গণতন্ত্র পেয়েছে ভারতবর্ষ? ওনার কথা উনি বলবে। উনি একটা জুমলাবাজ প্রধানমন্ত্রী। ভারতবর্ষের সব থেকে ধাপ্পাবাজ প্রধানমন্ত্রীর নাম নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী বলছে যে বাংলায় এলে 3000 টাকা করে লক্ষ্মীর ভান্ডার দেবে মেয়েদের, যুবসাথী দেওয়া হবে 3000 টাকা করে, 2 কোটি চাকরি হবে বছরে। 2 কোটি চাকরি হবে সে তো বলেছিল 2014 সালে ভোটে জেতার পরে। এক লক্ষ বলতে পারে। 15 লক্ষ টাকা করে বলেছিল কালো টাকা উদ্ধার করে সবাইকে দেবো। 1 টাকাও কোনো নাগরিক পেয়েছে ভারতবর্ষের? এতগুলো রাজ্যে ওরা ক্ষমতা আছে, কোন রাজ্যে কি দিচ্ছে? দিল্লিতে বলেছিল 250 টাকা করে দেবো, দিয়েছে? বিহারে যে টাকা দিয়েছিল সেই টাকা ফেরত চাইছে কেন? জবাব দিতে হবে যে আপনাদের ডবল ইঞ্জিন সরকার যেখানে এখানে আছে, মানে রাজ্যেও বিজেপি সরকার, কেন্দ্রেও বিজেপি সরকার। এইরকম কটা রাজ্য আছে যারা আমাদের থেকে উঁচুতে আছে? মোদিজি প্রধানমন্ত্রী থাকাকালীন এমন কোন রাজ্য আছে যেখানে বিজেপি ক্ষমতায় আছে, নিচের দিকে ছিল? তাদের জিডিপি, তাদের পার ক্যাপিটাল ইনকাম এখন ভারতবর্ষের ওপর দিকের রাজ্যগুলোর সাথে তুলনা করা যায়? তার জীবনযাত্রার মান, মানুষের আয় যদি বাড়াতে না পারে, মোট উৎপাদন ক্ষমতা যদি দেশের বৃদ্ধি করতে না পারে, যদি নবরত্নগুলোকে বিক্রি করে দেয়, যদি এয়ারপোর্ট বিক্রি করে দেয়, যদি রেল বিক্রি করে দেয়, তা দেশ এগোবে কি করে? যদি আদানিদের, বাদানিদের, আম্বানিদের টাকা যদি মুকুব করে দেয়, ঋণের টাকা, দেশ এগোবে কোথা থেকে? সাধারণ মানুষ একটা ফ্ল্যাট কেনার জন্য টাকা নিলে তার বাড়িতে লোন বাকি পড়লে তো ব্যাংকের লোক চলে যায়। আর অনিল আম্বানি যখন 2.5 লক্ষ কোটি টাকা ঋণ নেয় তখন তার 25,000 টাকায় সেটা মুকুব হয়ে যায়। 25 কোটি টাকায় সেটা দফারফা হয়ে যায়। এটা কি দেশের আইন? বিদেশে পালিয়ে গেছে বিজেপি ফান্ডে টাকা দিয়ে, বিজেপির তহবিলে, পার্টি তহবিলে টাকা দিয়ে বিদেশে পালিয়ে গেছে নাম করা শিল্পপতিরা। তাদেরকে ধরে আনার ব্যবস্থা করলো বিজেপি? করলো না। সুতরাং এরা একটা জুমলাবাজ সরকার, ভারতবর্ষকে ধ্বংস করে দিচ্ছে। গরিব মানুষেরা যে মেয়ের বিয়ে দেবে, সোনার দাম যখন এসছিল 30,000 35,000 টাকা ভরি, এখন 1.5 লক্ষ টাকা সোনার দাম। যখন ডলারের দাম ছিল 50-55, এখন আমেরিকান ডলারের মূল্য হচ্ছে ভারতীয় টাকায় 93 টাকা 95 টাকা। এই যে অবমূল্যায়ন, টাকার অবমূল্যায়ন, সোনার দাম বৃদ্ধি, এর জবাব মোদি আগে দিক, সাধারণ মানুষকে স্বস্তি দিক। পশ্চিমবঙ্গ ওরা জীবনেও দখল করতে পারবে না।